أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما রব্বি জিদনি ইলমা। আমরা গত 2 দিন আলোচনা করছিলাম ধারা 1 থেকে ধারা 28 পর্যন্ত। আমরা আজকে ধারা 1 থেকে ধারা 28 পর্যন্ত রিভাইজ করব, তারপরে নতুন ধারা পড়ব। ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের কত নং আইন? 5 নং আইন। ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন। ফৌজদারি কার্যবিধি আইন কার্যকর হয় 1898 সালের 1 জুলাই। ফৌজদারি কার্যবিধি আইনে মোট অধ্যায় আছে 46টি, কার্যকরী 45টি, বাতিল 1টি। মোট তফসিল আছে 5টি, কার্যকরী 4টি, বাতিল 1টি। ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় তফসিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে অপরাধের বিবরণ, ধারা, অপরাধটি জামিনযোগ্য কিনা, অপরাধটি মীমাংসাযোগ্য কিনা, অপরাধের আদালত কোন আদালত বিচার করতে পারেন, কি বিচার করতে পারেন, এই সকল বিষয়ে দ্বিতীয় তফসিলে বর্ণনা করা আছে। দ্বিতীয় তফসিল অবশ্যই আপনারা একটু দেখে নেবেন। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 1 সংক্ষিপ্ত শিরোনাম ও কার্যকারিতার সীমা। ধারা 1 এই আইন ফৌজদারি কার্যবিধি আইন নামে অভিহিত হবে। ধারা 1 ধারা 2 1898 সালের 1 জুলাই হতে সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। ধারা 4 অ্যাডভোকেট। অ্যাডভোকেট বলতে কি বোঝায়? যিনি আদালতের অনুমতি সাপেক্ষে আদালত প্রাঙ্গণে আইন ব্যবসা করতে ক্ষমতাপ্রাপ্ত, অথবা আদালতের অনুমতিক্রমে অন্য যে কোনো ব্যক্তিও অ্যাডভোকেট বলে পরিচিতি হবে। 3 শ্রেণীর ব্যক্তিকে অ্যাডভোকেট হিসেবে গণ্য করা যায়। প্রথম শ্রেণী অ্যাডভোকেট, দ্বিতীয় শ্রেণীর মুক্তার, যিনি আইনের প্র্যাকটিস করে থাকেন, তৃতীয় শ্রেণীর বিশেষ মামলার ক্ষেত্রে যিনি আদালতের অনুমতি সাপেক্ষে আইনি কার্যক্রম সম্পন্ন করতে পারেন। ধারা 4 ক অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল বলতে বোঝায় বাংলাদেশের জন্য নিযুক্ত অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অথবা সরকারি অ্যাডভোকেট। সরকারি অ্যাডভোকেট বা সরকার কর্তৃক রূপ দায়িত্ব পালনের জন্য নিযুক্ত অফিসারকেও বোঝায়। তাহলে একজন সরকারি অ্যাডভোকেটকেও অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত করা যায়। ধারা 4 খ জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ। জামিনযোগ্য অপরাধ বলতে বোঝায় যে অপরাধটি করলে যে অপরাধ করলে অপরাধীর জন্য জামিনের ব্যবস্থা আছে, অথবা অত্র আইনের দ্বিতীয় তফসিলে জামিনযোগ্য দেখানো হয়েছে, অথবা বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে জামিনযোগ্য দেখানো হয়েছে, তাকেই জামিনযোগ্য অপরাধ বলে। আর জামিন অযোগ্য অপরাধ বলতে বোঝায় যে অপরাধ করলে অপরাধীর জন্য জামিনের কোনো ব্যবস্থা নাই, এমন অপরাধকে জামিন অযোগ্য অপরাধ বলে, অথবা অত্র আইনের দ্বিতীয় তফসিলে বা বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে জামিন অযোগ্য দেখানো হয়েছে, তাকেই জামিন অযোগ্য অপরাধ বলে। ধারা 4 গ অভিযোগ। অভিযোগ বলতে বোঝায় সুবিচার পাওয়ার আশায় যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচারকের নিকট বা আদালতের নিকট লিখিত বা মৌখিক নালিশ করে, তাকে অভিযোগ বলে। তাহলে অভিযোগ কাকে বলে? সুবিচার পাওয়ার আশায় যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের নিকট বা
আদালতের নিকট নালিশ করে, নালিশটা লিখিত বা মৌখিক হতে পারে, তাকে অভিযোগ বলে। তাহলে অভিযোগের ক্ষেত্রে অবশ্যই নালিশ করতে হবে, আর নালিশের ক্ষেত্রে অভিযোগ করতে হবে। ধারা 4-এর গ, ধারা 4-এর আমলযোগ্য অপরাধ বা ধর্তব্য অপরাধ। আমলযোগ্য অপরাধ বলতে বোঝায় সেই সকল অপরাধ যা অত্র আইনের 2য় তফসিলে এবং বর্তমানে বলবৎ অন্য কোনো আইন অনুসারে পুলিশ অফিসার অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, তাকেই আমলযোগ্য অপরাধ বা ধর্তব্য অপরাধ বা আমলযোগ্য মামলা বা আমলযোগ্য কেস বলে। ফৌজদারি কার্যবিধি আইনের 154 ধারা পিআরবি 243 বিধি। নালিশ 4-এর বর্গীর জ, নালিশ বলতে কি বোঝায়? নালিশ সাধারণত দেওয়ানি আদালতে নালিশকে আর্জি বলা হয়ে থাকে, যা ফৌজদারি আদালতে নালিশ বলা হয়। নালিশ বলতে বোঝায় কোনো জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত বা মৌখিকভাবে যে অভিযোগ করা হয় তাকেই নালিশ বলা হয়। তাহলে নালিশ কিভাবে করা যায়? কোনো জ্ঞাত অথবা অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে, অর্থাৎ যে ব্যক্তির বিরুদ্ধে নালিশ করা হবে সেই ব্যক্তি পরিচিত অথবা অপরিচিত উভয়ই হতে পারে। নালিশ কোথায় করতে হয়? ম্যাজিস্ট্রেটের নিকট করতে হয় বা আদালতের নিকট করতে হয়। নালিশ, দেওয়ানি আদালতে নালিশকে কি বলা হয়? আর্জি বলা হয়। দেওয়ানি আদালতে নালিশকে আর্জি বলা হয়। ধারা 4-এর ইনকোয়ারি বা অনুসন্ধান। ইনকোয়ারি বা অনুসন্ধান বলতে কি বোঝায়? বিচার কার্যক্রম শুরু করার পূর্বে ম্যাজিস্ট্রেট অপরাধের বিষয়টি বিস্তারিত জানার জন্য বা প্রাথমিকভাবে জানার জন্য যে কার্যক্রম পরিচালনা করেন, বিচার কার্যক্রম ব্যতীত যে সকল কার্যক্রম পরিচালনা করেন তাকেই ইনকোয়ারি বা অনুসন্ধান বলে। পিআরবি 280-613 বিধি। পিআরবি 280-613 বিধি। ধারা 4-এর তদন্ত। তদন্ত বলতে কি বোঝায়? তদন্ত বলতে বোঝায় কোনো অপরাধের সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে, কোনো অপরাধের সাক্ষ্য প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে কোনো পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেটের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি কর্তৃক পরিচালিত সকল কার্যক্রমকেই তদন্ত বলে। অর্থাৎ কোনো অপরাধের সংবাদ পাওয়ার পর পুলিশ অফিসার ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেন, আলামত জব্দ করেন, সাক্ষীর সাক্ষ্য সংগ্রহ করেন ও সন্দেহযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেন, পুলিশ অফিসারের এই কার্যক্রমকেই তদন্ত বলে। ধারা 4-এর আমলের অযোগ্য অপরাধ অথবা অধর্তব্য অপরাধ, যে অপরাধের জন্য পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন না তাকেই আমলের অযোগ্য অপরাধ বলে। ধারা 4-এর মূর্ধন্য অপরাধ। পেনাল পেনাল কোড 40, দণ্ডবিধি 40। অপরাধ বলতে বোঝায় দেশের প্রচলিত আইনে যা করতে বলা হয়েছে তা না করা, অথবা যা করতে নিষেধ করা হয়েছে তা করাকেই অপরাধ বলে। অপরাধ বলতে কোনো অপরাধ কর্ম করা বা কোনো অপরাধ কর্মে সহায়তা করা। যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে তাহলে সেটা অপরাধ হিসেবেই গণ্য হবে, অথবা যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে অপরাধ করার জন্য সাহায্য সহযোগিতা করে তাহলে সেটাও অপরাধ হিসেবে গণ্য হবে। ধারা 4-এর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলতে বোঝায় থানার অফিসার ইনচার্জ ছুটি, অসুস্থতা বা অন্য কোনো কারণে যখন থানায় অনুপস্থিত থাকেন তখন যে পুলিশ অফিসার থানার দায়িত্ব পালন করেন, কনস্টেবল পদের উপরস্থ যে অফিসার থানার দায়িত্ব পালন করেন সেই অফিসারকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলে। তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাকে বলে? থানার অফিসার ইনচার্জ ছুটি, অসুস্থতা বা অন্য কোনো কারণে যদি
থানায় অনুপস্থিত থাকে, তখন কনস্টেবল পদের উপরস্থ যে অফিসার থানার দায়িত্বে থাকেন তাকেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলে। পিআরবি 201। আর থানার অফিসার ইনচার্জ বলতে কি বোঝায়? থানার অফিসার ইনচার্জ বলতে বোঝায় থানার অফিসার ও ফোর্স পরিচালনা করা এবং থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে পুলিশ অফিসারকে থানায় মোতায়েন বা প্রদান করা হয় তাকেই থানার অফিসার ইনচার্জ বলে। পিআরবি 201 বিধি। ধারা 4 থানা। থানা বলতে কি বোঝায়? থানা বলতে বোঝায় সরকার কর্তৃক বিশেষভাবে বা সাধারণভাবে থানা বলে ঘোষিত কোনো ঘাঁটি স্থান বা নির্ধারিত কোনো স্থানীয় এলাকাও বোঝাবে। তাহলে থানা বলতে কি বোঝায়? থানা বলতে বোঝায় সরকার কর্তৃক ঘোষিত, সাধারণভাবে বা বিশেষভাবে ঘোষিত কোনো ঘাঁটি, কোনো স্থান বা কোনো এলাকাও থানা বোঝায়। ধারা 4 দন্ত ন পাবলিক প্রসিকিউটর। ফৌজদারি কার্যবিধি আইনের 492 ধারা। পিআরবি 413, 414 বিধি। পাবলিক প্রসিকিউটর বলতে বোঝায় ফৌজদারি কার্যবিধির 492 ধারা মোতাবেক নিযুক্ত যে কোনো ব্যক্তি, পাবলিক প্রসিকিউটরের নির্দেশক্রমে কার্যরত ব্যক্তি এবং হাইকোর্টের এখতিয়ারে সরকারের পক্ষে মামলা পরিচালনা ব্যক্তিও পাবলিক প্রসিকিউটর নামে গণ্য হবে। অর্থাৎ পাবলিক প্রসিকিউটর যে নিয়োগ করা হয়, পাবলিক প্রসিকিউটরের কাজ কি? বাংলাদেশে যত প্রকারের অভিযোগ হয়, মামলা হয়, মামলা মোকদ্দমা হয়, প্রত্যেকটা মামলা মোকদ্দমা পরিচালনা করার দায়িত্ব পাবলিক প্রসিকিউটরের। যদিও বাদী বাদী যদিও আইনজীবী নিয়োগ করেন, তারপরেও মামলা পরিচালনা করার দায়িত্ব পাবলিক প্রসিকিউটরের। অর্থাৎ যখনই কোনো মামলা হবে তখনই সেই মামলা পরিচালনা করবেন পাবলিক প্রসিকিউটর। যদি বাদী ওই নতুন করে কোনো আইনজীবী নিয়োগ করেন, ওই নিয়োগকৃত আইনজীবী পাবলিক প্রসিকিউটরের সাথে সমন্বয়পূর্বক মামলা পরিচালনা করবেন, কিন্তু মূল দায়িত্বে থাকবেন পাবলিক প্রসিকিউটর। কথা ক্লিয়ার? বোঝা যায়? পুলিশের কোন পদের অফিসারকে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ করা যায়? পুলিশের সর্বনিম্ন সাব ইন্সপেক্টর পদের অফিসারকে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ করা যায়। অর্থাৎ কোর্টে যে সকল সাব ইন্সপেক্টর থাকেন এবং ইন্সপেক্টর কর্মরত থাকেন, তারা পদাধিকার বলে তারা ওই জায়গায় কর্মরত থাকার কারণে পাবলিক প্রসিকিউটর হিসেবে গণ্য হতে পারেন। আর পুলিশের এএসপি টু আপওয়ার্ড সদর কেন্দ্রিক, পুলিশের সদর কেন্দ্রিক এএসপি টু আপওয়ার্ড যে সকল অফিসার থাকেন, তারা পাবলিক প্রসিকিউটর হিসেবে যে কোনো ধরনের মামলা পরিচালনা করতে পারেন। আর পুলিশের সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর পর্যন্ত জামিন আবেদনের উপরে যে মামলা পরিচালনা করা হয়, সেই সকল মামলা পুলিশের সাব ইন্সপেক্টর অথবা ইন্সপেক্টর পদবীর অফিসার পরিচালনা করতে পারেন। ধারা 493, ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 493। তাহলে পাবলিক প্রসিকিউটর। ধারা 5 দণ্ডবিধির সকল অপরাধের বিচার, অনুসন্ধান, তদন্ত ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী হবে। ধারা 5-1, ধারা 5-2। অন্যান্য আইনে যদি বিচার ব্যবস্থা থাকে, তদন্তর ব্যবস্থা থাকে বা অনুসন্ধানের ব্যবস্থা থাকে, তাহলে সেই আইন প্রযোজ্য হবে। ধারা 5-2। ফৌজদারি আদালত ও অফিস গঠন সম্পর্কিত ধারা 6 থেকে 27 পর্যন্ত। ধারা 6 ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ। ফৌজদারি আদালত দুই প্রকার: দায়রা আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালত। ফৌজদারি আদালত দুই প্রকার। ফৌজদারি আদালতে দুই শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকবে: এক, বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট; দুই, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ধারা 6-3 ফৌজদারি আদালতে 4 শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবে। তাহলে বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবে কয় শ্রেণীর? 4 শ্রেণীর।
জেলার জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মহানগর এলাকার জন্য মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বা মহানগর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারপরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ধারা ৭, দায়রা আদালত বা দায়রা বিভাগ ও জেলাসমূহ। বাংলাদেশে কতিপয় দায়রা বিভাগ থাকবে এবং প্রত্যেকটা দায়রা বিভাগের আওতায় এক বা একাধিক জেলা থাকবে। অর্থাৎ বর্তমানে দেখা যায় প্রত্যেকটা জেলাতেই একটা করে দায়রা আদালত আছে। পূর্বে এক সময় একটা দায়রা আদালত দুইটা জেলা নিয়ে গঠিত হতো, দেখা যেত দুইটা জেলায় একটা দায়রা আদালত থাকতো, দুই জেলার কার্যক্রম এক দায়রা আদালতে করা হতো। ধারা ৯-এর ১, দায়রা আদালত। সরকার প্রত্যেকটি দায়রা বিভাগের জন্য একটি দায়রা আদালত স্থাপন করবেন। ধারা ৯-এর ১, সরকার প্রত্যেকটি দায়রা বিভাগের জন্য একটি দায়রা আদালত স্থাপন করবেন এবং সেখানে কাজ করার জন্য একজন দায়রা জজ নিয়োগ করবেন। মহানগরী এলাকার জন্য দায়রা আদালতকে মহানগর দায়রা আদালত নামে অভিহিত করা হয়। ধারা ৯-এর ২, সরকার সরকারি গেজেট বিজ্ঞাপন দ্বারা বা বিশেষ আদেশ দ্বারা দায়রা আদালত কোন কোন স্থানে বসবে বা কোন স্থানে বসবে সে সম্পর্কে নির্দেশ দিতে পারেন। যদি এরূপ কোনো আদেশ বা নির্দেশ দেওয়া না হয় তাহলে দায়রা আদালত সমূহ পূর্বের ন্যায় বসবে। ধারা ৯-এর ২। ধারা ৯-এর ৩, এরূপ এক বা একাধিক আদালতে কাজ করার জন্য সরকার অতিরিক্ত দায়রা জজ এবং সহকারী দায়রা জজ নিয়োগ করতে পারেন। ধারা ৯-এর ৩-এর ক, এক বা একাধিক এলাকায় দায়িত্ব পালনের জন্য সংবিধানের ১৩৩ অনুচ্ছেদের শর্ত অনুযায়ী প্রেসিডেন্ট কর্তৃক বা মহামান্য রাষ্ট্রপতি মহোদয় কর্তৃক বিধি অনুসারে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যগণ দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ বা সহকারী দায়রা জজ নিযুক্ত হবেন। তাহলে এই যুগ্ম দায়রা জজ, সহকারী দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা দায়রা জজ কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি মহোদয় নিযুক্ত করেন সংবিধানের ১৩৩ অনুচ্ছেদ অনুযায়ী। কাদেরকে নিযুক্ত করেন? বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যে সকল সদস্য কাজ করে থাকেন তাদের ভিতর থেকেই এই দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ নিয়োগ করা হয়। ধারা ১০, নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলতে কি বোঝায়? সরকার প্রত্যেক জেলায় এবং প্রত্যেক মহানগরী এলাকায় যতজন প্রয়োজন মনে করবেন ততজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন। অর্থাৎ সরকার যতজন প্রয়োজন মনে করবেন, যতজন ১০০, ১৫০, ৫০০ বা একজন, ৫জন, ১০জন, সরকার যেমন প্রয়োজন মনে করবেন তেমন প্রয়োজন অনুসারে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারবেন এবং এই নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভিতর থেকে একজনকে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করতে পারেন। ধারা ১০-এর ১। ধারা ১০-এর ৫, সরকার প্রয়োজন মনে করলে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনে নিযুক্ত কোনো ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করতে পারেন এবং এই সদস্যকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা যায়। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাদেরকে নিয়োগ করা হয়? বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন বা অ্যাডমিন ক্যাডারের সদস্যদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয় এবং সরকার যখন এদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করেন তখন তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সকল প্রকার ক্ষমতা অর্পণ করেন। অর্থাৎ তারা যখন নিযুক্ত হন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সকল প্রকার ক্ষমতা তারা প্রয়োগ করতে পারেন। ধারা ১০-এর ৫। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কে নিয়োগ করেন? সরকার নিয়োগ করেন। কাদেরকে নিয়োগ করেন? বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন বা অ্যাডমিন ক্যাডারের সদস্যদেরকে নিয়োগ করেন। ধারা ১১, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর্থাৎ বিচারিক ম্যাজিস্ট্রেট। মহানগর এলাকার বাহিরে প্রত্যেক জেলায়
সংবিধানের 113 অনুচ্ছেদ সংবিধানের 113 অনুচ্ছেদের অধীন রাষ্ট্রপতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিযুক্ত ব্যক্তিগণের মধ্যে হতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারেন। তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলতে কি বোঝায় বা বিচারিক ম্যাজিস্ট্রেট বলতে কি বোঝায়? তাহলে বিচারিক ম্যাজিস্ট্রেট বলতে বোঝায় মহানগর এলাকার বাইরে, অর্থাৎ ডিএমপি, আরএমপি, এসএমপি, সিএমপি এই সকল এলাকার বাহিরে, এই সকল এলাকার বাহিরে প্রত্যেক জেলায় সংবিধানের 113 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মহোদয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিযুক্ত ব্যক্তিগণের মধ্যে হতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা সহকারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অন্যান্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন। তাহলে এখানে বলা হয়েছে জেলা পর্যায়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি মহোদয় নিয়োগ করেন। সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী? 113 অনুচ্ছেদ অনুযায়ী। কাদেরকে নিয়োগ করা যায়? বিজেএস সদস্য, বিজেএস সদস্য অর্থাৎ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যারা নিযুক্ত বা যারা কাজ করেন তাদেরকে নিয়োগ করা যায়। ধারা 9 এবং ধারা 11 প্রায় সেম। ধারা 9 এবং ধারা 11 প্রায় সেম। দায়রা আদালতের গঠন, ওই জায়গায় যে দায়রা আদালতের কার্যক্রম পরিচালনা করার জন্য বিজেএস সদস্য নিয়োগ করা হয়, ঠিক ধারা 11তেও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বিজেএস সদস্যদেরকে নিয়োগ করা হয়। ওখানে অনুচ্ছেদ হলো সংবিধানের অনুচ্ছেদ 133, আর এখানে সংবিধানের অনুচ্ছেদ 113। দায়রা আদালতে দায়রা জজ নিয়োগ করেন রাষ্ট্রপতি মহোদয়, এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন রাষ্ট্রপতি মহোদয়। ধারা 11(2) সরকারের নির্দেশ মোতাবেক এই আইন অনুসারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে সকল ক্ষমতা প্রয়োগ করতে পারেন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেই সকল ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। যখন ঊর্ধ্বতন কোনো অফিসার যখন কর্মস্থলে না থাকেন, কোনো কারণে যদি কর্মস্থলের বাইরে থাকেন, তাহলে তার এক ধাপ নিচের যে কোনো অফিসার তার সকল ক্ষমতা প্রয়োগ করতে পারেন। সেম জিনিসটা এই বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রেও। কোনো কারণে তিনি যদি কর্মস্থলে থাকেন, তাহলে তো তার ক্ষমতা প্রয়োগ করার কোনো প্রয়োজনই নাই, তিনি নিজেই আছেন। যদি তিনি কোনো কারণে বাইরে থাকেন, সেক্ষেত্রে সকল প্রকার ক্ষমতা অতিরিক্ত যিনি অতিরিক্ত দায়িত্বে থাকবেন তিনি প্রয়োগ করতে পারবেন। ধারা 11(2). ধারা 12 স্পেশাল ম্যাজিস্ট্রেট বা বিশেষ ম্যাজিস্ট্রেট। স্পেশাল ম্যাজিস্ট্রেট বা বিশেষ ম্যাজিস্ট্রেট বলতে কি বোঝায়? মহানগর এলাকার বাহিরে বিশেষ কোনো সময়ে বিশেষ কোনো মামলা পরিচালনা করার জন্য সরকার যে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন তাকে স্পেশাল ম্যাজিস্ট্রেট বা বিশেষ ম্যাজিস্ট্রেট বলে। তাহলে বিশেষ ম্যাজিস্ট্রেট কি জন্য নিয়োগ করা হয়? বিশেষ সময়ে বিশেষ কোনো মামলা পরিচালনা করার জন্য নিয়োগ করা হয়। এখানে পুলিশের কোন পদের অফিসারকে নিয়োগ করা যায়? পুলিশের সর্বনিম্ন এএসপি পদের অফিসারকে বিশেষ ম্যাজিস্ট্রেট বা স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করা যায়। এখানে পুলিশ অফিসারকে যদি স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করা হয়, তাহলে তার কার্যক্রম কি? তাহলে তিনি শান্তি রক্ষা, অপরাধ দমন, অপরাধীকে গ্রেপ্তার করা, অপরাধের তথ্য উদ্ঘাটন করা, আসামিকে আটক করা, গ্রেপ্তার করা, আসামিকে বিচারার্থে আদালতে প্রেরণ করা, এই সকল জাতীয় কার্যক্রম পরিচালনা করবেন। এবং অন্য কোনো আইনে যদি কোনো নির্দেশনা থাকে, তাহলে সেই নির্দেশনা অনুযায়ী তিনি দায়িত্ব পালন করবেন। ধারা 12 পিআরবি 35 পুলিশ আইনের 5। তাহলে স্পেশাল ম্যাজিস্ট্রেট বা বিশেষ ম্যাজিস্ট্রেট বলতে কি বোঝায়? কত ধারা? ধারা 12 ফৌজদারি কার্যবিধি আইনের 12 ধারা, পুলিশ আইনের 5 ধারা, পিআরবি 35 বিধি। ধারা 22 মফস্বল এলাকার জন্য জাস্টিস অব দি পিস। মফস্বলের জন্য জাস্টিস অব দি পিস।
সরকার গেজেটে প্রজ্ঞাপন দ্বারা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা বা বাংলাদেশের নাগরিক, বিদেশি কোনো নাগরিক নয়, নাগরিককে এরূপ নাগরিককে কোনো স্থানীয় এলাকার জন্য যদি উপযুক্ত মনে করেন, তাহলে তিনি জাস্টিস অফ দি পিস হিসেবে নিয়োগ করতে পারেন। তাহলে জাস্টিস অফ দি পিস বলতে কি বোঝায়? সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের বাসিন্দা, বিদেশি কোনো নাগরিক নয়, এরূপ উপযুক্ত কোনো ব্যক্তিকে কোনো স্থানীয় এলাকার জন্য জাস্টিস অফ দি পিস নিয়োগ করতে পারেন। ধারা 22। ধারা 25 পদাধিকার বলে জাস্টিস অফ দি পিস। পদাধিকার বলে জাস্টিস অফ দি পিস বলতে কি বোঝায়? বাংলাদেশের যে সর্বোচ্চ আদালত আছে সুপ্রিম কোর্টের বিচারপতিগণ পদাধিকার বলে সমগ্র বাংলাদেশের জন্য জাস্টিস অফ দি পিস। এবং দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ পদাধিকার বলে তাদের অধিক্ষেত্র এলাকার জন্য জাস্টিস অফ দি পিস হিসেবে গণ্য হবেন। ধারা 28 দণ্ডবিধির অপরাধের বিচার কোথায় হতে পারে বা কোন কোন আদালত করতে পারেন? 1 হাইকোর্ট বিভাগ, 2 দায়রা আদালত, 3 ক্ষমতাপ্রাপ্ত যে কোনো আদালত অথবা অত্র আইনের 2য় তফসিলের 8 নং কলামে বর্ণিত আদালত দণ্ডবিধির অপরাধের বিচার করতে পারেন। নতুন পড়া ধারা 29-এর খ। ধারা 29-এর খ, কিশোর অপরাধ। কিশোর অপরাধের বিচার, ধারা 29-এর খ। কিশোর অপরাধের বিচার বলতে কি বোঝায়? অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের 15 বছরের কম কোনো শিশু যদি অপরাধ করে, তাহলে তার অপরাধটা হবে কিশোর অপরাধ। ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে 15 বছরের কম যদি কোনো ব্যক্তি অপরাধ করে, তাহলে তার অপরাধটা হবে কিশোর অপরাধ। এই কিশোর অপরাধের বিচার কে করতে পারবেন সেই বিষয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে ধারা 29-এর খ। কোনো অপরাধী যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত অন্য কোনো অপরাধ করে, তাহলে আদালতে হাজিরার তারিখ তার বয়স যদি 15 বছরের কম হয়, তাহলে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, মহানগর এলাকা যদি হয় মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, আর যদি জেলা পর্যায়ে হয় মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধের বিচার করতে পারবেন। ধারা 29-এর খ। ধারা 29-এর খ, ধারা 29-এর খ তাহলে কি বলা আছে? যদি কোনো কিশোর অপরাধ করে, অর্থাৎ 15 বছরের কম, ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী 15 বছরের কম বয়স্ক কোনো শিশু যদি অপরাধ করে এবং সেই অপরাধ যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় না হয়, তাহলে সেই অপরাধের বিচার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট তার অপরাধের বিচার করতে পারবেন। ধারা 29-এর খ একটু গুরুত্বপূর্ণ আছে কিশোর অপরাধের বিচার কে করতে পারবেন বা কিশোর অপরাধের বিচার কোন আদালত করতে পারবেন? কথা বোঝা যায়? সঠিক স্যার, বোঝা যায়। মনে করেন 15 বছরের কম একজন শিশু, যা অত্র আইন অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে কিশোর নামে অভিহিত হবে। 15 বছরের যদি কম হয়, তাহলে কিশোর হবে। এই কিশোর এমন কোনো একটা অপরাধ করছে যে অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড না। যে অপরাধ করছে সে অপরাধের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড না। মনে করেন চুরি করছে, চুরির শাস্তি তো আর যাবজ্জীবন কারাদণ্ড না বা মৃত্যুদণ্ডও না। সেই ক্ষেত্রে কিশোর অপরাধের এই বিচার যদি মহানগর এলাকার ভিতরে হয়, অর্থাৎ মেট্রোপলিটন এলাকার ভিতরে যদি হয়, তাহলে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট
মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট। আর যদি জেলা পর্যায়ে হয় তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ম্যাজিস্ট্রেট এই অপরাধের বিচার করতে পারবেন, ধারা 29-এর খ। ক্লিয়ার? কথা বোঝা যায় না? কোনো সমস্যা আছে? স্যার বোঝা যায়, কোনো সমস্যা নাই। তাহলে ধারা 29-এর খ বলতে বোঝাইছে কোনো অপরাধী যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত কোনো অপরাধ করে তাহলে আদালতে যে তারিখে হাজির করা হবে, আদালতে হাজিরার তারিখ তার বয়স যদি 15 বছরের নিচে হয়, তার বয়স যদি 15 বছরের নিচে হয়, এখানে যে সে অপরাধ করছে সে অপরাধের তারিখ না, অথবা যে তারিখে মামলা হয়েছে সে মামলার তারিখও নয়, আদালতে যেদিন তাকে হাজির করা হবে ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী, আদালতে যখন তাকে হাজির করা হবে সেই হাজিরার তারিখ তার বয়স যদি 15 বছরের নিচে হয় বা 15 বছরের কম হয়, তাহলে তার অপরাধের বিচার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বা মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধের বিচার করতে পারবেন বা ওই কিশোর অপরাধের বিচার করতে পারবেন, ধারা 29-এর খ। যদি কখনো প্রশ্ন হয় ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী কিশোর অপরাধের বিচার কোন আদালত করতে পারবেন, কোন আদালত করতে পারবেন, এখানে যদি দেওয়া হয় মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ম্যাজিস্ট্রেট, আর একটা যদি কোটেশন হয় সবগুলো, তাহলে এখানে সবগুলো হবে। ঠিক আছে? আর যদি প্রশ্ন হয় ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী কিশোর অপরাধ হতে হলে কিশোরের বয়স কত হতে হবে, যদি দেয় 16 বছরের কম, 18 বছরের কম, 14 বছরের কম, 15 বছরের কম, তাহলে অবশ্যই হবে 15 বছরের কম বা 15 বছরের নিচে। আর যদি প্রশ্ন হয় কিশোর অপরাধের তারিখ নির্ধারণ করার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের নির্দেশনা বলুন, যেদিন অপরাধ করছে সেই অপরাধের তারিখ, অথবা মামলা হয়েছে সেই মামলার তারিখ, বা কোর্টে হাজির করা হয়েছে কোর্টে হাজিরার তারিখ, অথবা একটা কোটেশন দিল একটিও নয়, তাহলে এখানে উত্তর হবে কোর্টে বা আদালতে যেদিন হাজির করা হবে সেই হাজিরার তারিখ। ওই অপরাধীর যদি 15 বছরের নিচে বয়স হয় তাহলেই সেটা কিশোর অপরাধ হবে। আর এই কিশোর অপরাধ যখন হবে তখন কিশোর অপরাধের বিচার করতে পারবেন মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট, ধারা 29-এর খ। ধারা 31, হাইকোর্ট বিভাগ ও দায়রা আদালত যে দণ্ড দিতে পারেন, ধারা 31। এখানে কোন আদালত কি দণ্ড দিতে পারেন তার বর্ণনা করা আছে। এগুলা ধারা 6 থেকে ধারা 35-36 এগুলার ভিতরে এমসিকিউ আসতে পারে, এমসিকিউ ছাড়া অন্য কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই, শুধু ধারা 12 ব্যতীত, শুধু ধারা 12 ব্যতীত। তাহলে হাইকোর্ট বিভাগ কি দণ্ড দিতে পারেন? হাইকোর্ট বিভাগ কি দণ্ড দিতে পারেন? আমরা হাইকোর্ট বিভাগ তো চিনি, ঢাকায় আছে। হাইকোর্ট বিভাগ কি দণ্ড দিতে পারেন? আর দায়রা জজ কি দণ্ড দিতে পারেন? ধারা 31-এর 1, হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন। অর্থাৎ বাংলাদেশে যত প্রকারের আইন আছে এই আইনে যত প্রকারের অপরাধের দণ্ডের বর্ণনা করা হয়েছে সকল অপরাধের দণ্ড হাইকোর্ট বিভাগ দিতে পারেন, ধারা 31-এর 1। আর ধারা 31-এর 2, দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ
যে কোনো দণ্ড দিতে পারেন, যে কোনো দণ্ড দিতে পারেন, কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে অবশ্যই হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। মৃত্যুদণ্ড যদি দায়রা আদালত দিতে চায় বা দায়রা জজ দিতে চায়, তাহলে সেক্ষেত্রে নথিপত্র হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে হবে। নথিপত্র হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে হবে, এবং হাইকোর্ট বিভাগ যখন ওই নথিপত্র পর্যালোচনা করে অনুমতি দেবেন, তখন দায়রা আদালত মৃত্যুদণ্ড প্রদান করতে পারেন। ধারা 31-2। তাহলে ধারা 31-এ বলা হয়েছে হাইকোর্ট বিভাগ আইনে বর্ণিত যে কোনো অপরাধের যে কোনো দণ্ড দিতে পারেন, ধারা 31। আর ধারা 31-1, ধারা 31-2, দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন, কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে অবশ্যই হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হবে। হাইকোর্ট বিভাগ যদি অনুমতি না দেয়, তাহলে দায়রা আদালত বা দায়রা জজ মৃত্যুদণ্ড দিতে পারেন না বা প্রদান করতে পারেন না। আর 31-3, যুগ্ম দায়রা জজ। যুগ্ম দায়রা জজ আমরা 31-এ পড়লাম। 31-1 হাইকোর্ট বিভাগ যে কোনো দণ্ড দিতে পারেন। 31-2, দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ যে কোনো দণ্ড দিতে পারেন। মৃত্যুদণ্ড প্রদানের ক্ষেত্রে অবশ্যই হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হবে। তাহলে যুগ্ম দায়রা জজ কি ধরনের শাস্তি দিতে পারেন? যুগ্ম দায়রা জজ মৃত্যুদণ্ড বা 10 বছরের অধিক কারাদণ্ড দিতে পারেন না। অধিক কারাদণ্ড দিতে পারেন না। 10 বছরের নিচে বলা চলে 9 বছর, 9.5 বছর, বা 9 বছর মনে করেন 364 দিন। এই সোজা কথা, 10 বছরের বেশি হবে না। 10 বছরের বেশি হবে না এমন অপরাধের দণ্ড দায়রা জজ দিতে পারেন। কথা ক্লিয়ার? 10 বছরের বেশি হবে না, সেখানে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বাদ দিলাম, সেটা তো পারবেনই না যুগ্ম দায়রা জজ। তাহলে হাইকোর্ট বিভাগ যে কোনো দণ্ড দিতে পারেন, দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যে কোনো দণ্ড দিতে পারেন, কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে অবশ্যই হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। আর যুগ্ম দায়রা জজ 10 বছরের অধিক কোনো কারাদণ্ড দিতে পারেন না। তার মানে 10 বছরের নিচে যে কোনো কারাদণ্ড প্রদান করতে পারেন, ধারা 31-3। কথা বোঝা গেল না? কোনো সমস্যা আছে? ধারা 35। ধারা 35, একই মামলায় বিভিন্ন অপরাধে দণ্ডিত হলে যে শাস্তি প্রদান করা যায়, অর্থাৎ মামলা একটি, অপরাধ একাধিক। অপরাধ একাধিক, এই ক্ষেত্রে যদি বিচার শেষে দণ্ডিত হয়, তাহলে কোন ধরনের শাস্তি প্রদান করা যায়? যদি মনে করেন রহিমের নামে একটা মামলা হয়েছে, কিন্তু ওই একটা মামলার ভিতরে দুইটা অপরাধের কথা বর্ণনা করা আছে, সেই ক্ষেত্রে রহিমকে কি শাস্তি দেওয়া যায় বা কোন ধরনের শাস্তি দেওয়া যাইতে পারে? ধারা 35-1, কোনো ব্যক্তি যদি একই মামলায় দুই বা ততোধিক অপরাধে অপরাধী হয়, তাহলে বিভিন্ন অপরাধের জন্য আদালত নির্ধারিত ও আদালতের ক্ষমতার অন্তর্ভুক্ত শাস্তি দিতে পারেন, অথবা দণ্ডবিধির 71 ধারার ব্যবস্থা সাপেক্ষে আদালত ওই সকল অপরাধের জন্য নির্ধারিত ও আদালতের ক্ষমতার অন্তর্ভুক্ত শাস্তি দিতে পারেন। ধারা 35-1।
তাহলে ধারা 35-এর একে কি বলা হয়েছে? যদি কোনো ব্যক্তি কোনো মামলায় একাধিক অপরাধে কোনো মামলায় একাধিক অপরাধে দণ্ডিত হয়, সেই ক্ষেত্রে আদালত নির্ধারিত ও আদালতের ক্ষমতার অন্তর্ভুক্ত, আদালত নির্ধারিত অথবা আদালতের ক্ষমতার অন্তর্ভুক্ত হইতে হবে। যে আদালত বা যে ম্যাজিস্ট্রেট বিচার করবেন তার ক্ষমতার অন্তর্ভুক্ত হইতে হবে এমন শাস্তি তিনি দিতে পারবেন। ধারা 35-এর 1, এরূপ শাস্তি যদি কারাদণ্ড হয় বা যাবজ্জীবন কারাদণ্ড হয় এবং এই শাস্তি যদি একসঙ্গে চলবে বলে আদালত নির্দেশ না দেয়, তাহলে আদালতের নির্দেশ মোতাবেক শাস্তি একটির পর একটি চলবে। অর্থাৎ একই মামলায় যখন দুইটা অপরাধের বিচার হবে, এই দুইটা অপরাধের বিচার যদি আদালত মনে করে যে দুইটা অপরাধের শাস্তি একসাথে চলবে, দুইটা অপরাধের শাস্তি একসাথে চলবে, এরূপ যদি কোনো নির্দেশ না দেয়, তাহলে একটা অপরাধের জন্য যদি 3 বছর জেল হয় এবং অপর একটি অপরাধের জন্য যদি 4 বছর জেল হয়, তাহলে এই 3 বছর জেল শেষ হওয়ার পরে ওই 4 বছর জেলের কার্যক্রম শুরু হবে। ধারা 35-এর 1 বোঝা গেল? ধারা 35-এর 1 বোঝা গেল না কোনো সমস্যা হয় বুঝতে? এখানে দণ্ডবিধির 71 ধারার যে কথা বলা আছে, 71 ধারার যে কথা বলা আছে, 71 ধারায় কি বলছে? 71 ধারার একটা উদাহরণ দেখেন। মনে করেন রহিম করিমকে 50টি লাঠির আঘাত দেয়। এখানে রহিম করিমকে 50টি লাঠির আঘাত দেয়। এখানে তার অপরাধ কয়টি? এখানে অপরাধ একটি। এখানে অপরাধ একটি, কারণ 50টি লাঠির আঘাত 50টি অপরাধ হতে পারে না। কিন্তু রহিম মনে করেন করিমকে 50টি লাঠির আঘাত দেওয়ার সময় অন্য কোনো ব্যক্তি যদি ঠেকাইতে যায়, সেক্ষেত্রে রহিম যদি ওই ব্যক্তিকেও আঘাত করে তাহলে এখানে অপরাধ হবে দুইটি। এই দুইটি অপরাধের বিচার যখন কোনো আদালত করবেন এবং আদালত বিচার করার পর যদি কোনো শাস্তি দেন, আদালত নির্ধারিত শাস্তি অথবা আদালতের ক্ষমতার অন্তর্ভুক্ত এমন কোনো শাস্তি প্রদান করেন, সেই ক্ষেত্রে আদালত যদি কোনো নির্দেশনা না দেয় যে দুইটি অপরাধের শাস্তি একসাথে চলবে, তাহলে একটি অপরাধের শাস্তি যখন শেষ হবে তখন অপর অপরাধের শাস্তি তখন চলমান হবে বা অপরটির চলবে। ধারা 35-এর 1 বোঝা গেল? কথা বলেন। তাহলে ধারা 35-এর 1 বলা হয়েছে, একই মামলায় যদি দুইটা অপরাধের বিচার হয় এবং বিচার শেষে যদি আদালত শাস্তি প্রদান করেন এবং শাস্তি প্রদানের সময় যদি আদালত কোনো নির্দেশনা না দেয়, তাহলে একটি অপরাধের শাস্তি ভোগ করার পর অপর অপরাধের শাস্তি ভোগ শুরু হবে। মানে একটি অপরাধের শাস্তি শেষ হওয়ার সাথে সাথে অপর অপরাধের শাস্তি শুরু হবে। ধারা 35-এর 1, মনে করেন যে দুইটি অপরাধ, একটি মামলায় দুইটি অপরাধের শাস্তি হয়েছে, একটির 3 বছর অপরটির 4 বছর। যখন একটি অপরাধের শাস্তি 3 বছর শেষ হবে, তখন অপর অপরাধের শাস্তি যে 4 বছর সেটা তখন শুরু হবে, অর্থাৎ মোট তাকে 7 বছর সাজা ভোগ করতে হবে। কথা ক্লিয়ার? ধারা 35-এর 1
ধারা 35-2। ধারা 35-2, আদালত একটি মাত্র অপরাধের জন্য যে শাস্তি দিতে পারেন, অপরাধ যদি একাধিক হয়, দণ্ড পরপর চলার ক্ষেত্রে, অর্থাৎ দণ্ড যখন একটার পর একটা চলবে, সেই ক্ষেত্রে মোট শাস্তির পরিমাণ যদি অধিক হয়, মোট শাস্তির পরিমাণ যদি অধিক হয়, সেক্ষেত্রে ওই অপরাধের বিচারের জন্য অপরাধীকে উচ্চতর আদালতে পাঠাইতে হবে না। অর্থাৎ যে আদালতে থাকবে সেই আদালতই বিচার করতে পারবেন। তবে শর্ত থাকে যে কোনো অবস্থাতেই এইরূপ ব্যক্তিকে 14 বছরের অধিক কারাদণ্ডে দণ্ডিত করা যাবে না। অর্থাৎ একটি মামলায় যখন দুইটি অপরাধের বিচার করবেন, যে আদালতই বিচার করবেন তিনি অবশ্যই ওই ব্যক্তিকে 14 বছরের অধিক কারাদণ্ডে দণ্ডিত করবেন না। ধারা 35-2 ধারা 35-2 কোনো ম্যাজিস্ট্রেট যদি রূপ মামলার বিচার করেন, তাহলে মোট শাস্তির পরিমাণ উক্ত ম্যাজিস্ট্রেট তার সাধারণ এখতিয়ারে যে শাস্তি দিতে পারেন তার দ্বিগুণ হবে না। অর্থাৎ যে আদালতে বিচার কার্যক্রম চলবে, সেই আদালতের ম্যাজিস্ট্রেট মনে করেন 10 বছর 10 বছর শাস্তি দিতে পারেন, সেক্ষেত্রে তিনি এই অপরাধের বিচার চলাকালে তার যে ক্ষমতা 10 বছর শাস্তি দেওয়া, বা মনে করেন 5 বছর শাস্তি দিতে পারেন, তিনি কখনোই তার দ্বিগুণ করবেন না। শাস্তি প্রদানের ক্ষেত্রে দ্বিগুণের অধিক হবে না, দ্বিগুণের অধিক হবে না। দ্বিগুণের অধিক বলতে কি বোঝায়? দ্বিগুণ বলতে বোঝায় যদি শাস্তি 5 বছর হয় তাহলে 10 বছর হবে। আর যদি মনে করেন দ্বিগুণের অধিক হয়, তাহলে অবশ্যই 10 বছরের অধিক হবে, 11 বছর। তাহলে ধারা 35 বলা হয়েছে একই মামলায় যদি দুইটি অপরাধের বিচার হয়, সেক্ষেত্রে দণ্ডবিধির 71 ধারা অনুসারে ব্যবস্থা সাপেক্ষে আদালত নির্ধারিত বা আদালতের যে ক্ষমতা আছে সেই ক্ষমতার অন্তর্ভুক্ত শাস্তি দিতে পারেন। এবং আদালত যদি কোনো নির্দেশনা না দেয়, তাহলে একটি অপরাধের শাস্তি ভোগ করার পর অপর অপরাধের শাস্তি শুরু হবে। ধারা 35-1। আর ধারা 35-2 বলা হয়েছে আদালত একটি মাত্র অপরাধের জন্য যে শাস্তি দিতে পারেন, তা অপেক্ষা একাধিক দণ্ড পর পর চলার ক্ষেত্রে। 35-1 যেমন বলা হয়েছে একটি অপরাধের দণ্ড শেষ হবার পর অপর অপরাধের দণ্ড শুরু হবে। সেই ক্ষেত্রে যদি একাধিক দণ্ড পর পর চলার ক্ষেত্রে মোট শাস্তির পরিমাণ যদি অধিক হয়, পরিমাণে যদি বেশি হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তির বিচার করার জন্য উচ্চতর আদালতে পাঠাইতে হবে না। তবে শর্ত থাকে যে 35-2 এই ব্যক্তির বিচার শেষে 14 বছরের অধিক কারাদণ্ডে দণ্ডিত করা যাবে না। আপনি যত শাস্তি দেন দুইটা অপরাধের জন্য, কোনো অবস্থাতেই ওই ব্যক্তিকে 14 বছরের অধিক কারাদণ্ড প্রদান করা যাবে না। আর 35-2 বলা হয়েছে যদি কোনো ম্যাজিস্ট্রেট এরূপ মামলার বিচার করেন, তার যে বিচারের ক্ষমতা থাকবে, শাস্তি দেওয়ার ক্ষমতা থাকবে, তিনি তার শাস্তি দেওয়ার ক্ষেত্রে তার দ্বিগুণের অধিক হবে না। দ্বিগুণের অধিক হবে না, অর্থাৎ তিনি যদি শাস্তি 5 বছর দিতে পারেন, তাহলে ওই অপরাধের বিচারের ক্ষেত্রে 11 বছর বা 12 বছর, দ্বিগুণের অধিক। 5 বছরের দ্বিগুণ হবে 10 বছর, আর 10 বছরের অধিক হবে না। ধারা 35-2 ক্লিয়ার না? কোনো সমস্যা আছে? ধারা 35-ক
ধারা 35-এর ক, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে কারাদণ্ডের মেয়াদ বাদ দিতে হবে। অর্থাৎ দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, কোনো ব্যক্তি যদি দণ্ডপ্রাপ্ত হয় এবং তিনি যদি পূর্বেই জেল হাজতে আটক থাকেন, তাহলে তিনি যে কয়দিন জেল হাজতে আটক ছিলেন সেই আটককাল দণ্ড হতে বাদ দিতে হবে। ধারা 35 ক, ধারা 35টা একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ধারা 35 আর ধারা 35-এর ক একটু গুরুত্বপূর্ণ, দেখে নেবেন। ধারা 35-এর কতে বলা হয়েছে, কয়ের এক, কোনো অপরাধীকে মৃত্যুদণ্ড ব্যতীত, কোনো অপরাধীকে মৃত্যুদণ্ড ব্যতীত যে কোনো মেয়াদের বিনাশ্রম বা সশ্রম কারাদণ্ড প্রদান করলে আসামি যদি পূর্বে জেল হাজতে থাকলে প্রদানকৃত দণ্ড হতে হাজতবাসকাল বাদ দিতে হবে। ধারা 35-এর 1, অর্থাৎ কোনো অপরাধীকে গ্রেপ্তার করার পর যদি কারাদণ্ড প্রদান করা হয় এবং তার বিচার কার্য যদি চলমান থাকে, একদিকে আসামি কারাগারে আছে, অন্যদিকে আসামির বিচার কার্যক্রম চলমান, সেই ক্ষেত্রে বিচার শেষে আদালত যদি রায় প্রদান করেন যে আসামির 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হইল, এক্ষেত্রে আসামি যদি পূর্বেই আসামি যদি পূর্বেই 5 বছর কারাদণ্ড ভোগ করে থাকেন, আসামি যদি পূর্বেই 5 বছর কারাদণ্ড ভোগ করে থাকেন, তাহলে তাকে যে দণ্ড প্রদান করা হয়েছে 10 বছর, সেই 10 বছর থেকে 5 বছর বাদ দিতে হবে। তাহলে তিনি পরবর্তী সময় 5 বছর কারাদণ্ড ভোগ করবেন। তাহলে আগের 5 বছর আর পরে দণ্ড দেওয়ার পর পরে 5 বছর, মোট 10 বছর কারাদণ্ড ভোগ করবেন। ধারা 35-এর 1, কথা বোঝা গেল? তাহলে ধারা 35-এর 1 বলছে কোনো অপরাধীকে মৃত্যুদণ্ড ব্যতীত, কারণ মৃত্যুদণ্ড যদি দেয় সে কারাদণ্ড ভোগ করুক আর যাই করুক, মৃত্যুদণ্ডের যদি আদেশ হয় তাহলে তো মৃত্যুদণ্ডই কার্যকর হবে। মৃত্যুদণ্ড ব্যতীত অন্য যে কোনো মেয়াদের যদি সশ্রম বা বিনাশ্রম কোনো কারাদণ্ড প্রদান করেন, অর্থাৎ আদালত বিচার কার্যক্রম শেষে, আমরা তো বিভিন্ন আসামি স্পট ডিউটি করে থাকি, আসামিদেরকে কারাগার থেকে কোর্টে বিচারের জন্য নিয়ে যাওয়া হয়, তার মানে আসামি আগেই কারাদণ্ড ভোগরত অবস্থায় আছে। এই আসামিকে যদি বিচার শেষে রায় প্রদানের সময় আদালত দণ্ড প্রদান করেন, তাহলে আসামি যে আগেই যে মনে করেন যে কারাগারে ছিল, সেই সময়টা ওই রায় যে দেওয়া হয়েছে মনে করেন সেই সময় হতে ওই সময়কালটা হাজতবাসকালটা বাদ দিতে হবে। ধারা 35-এর 1, এখানে সুন্দরভাবে বলতে পারেন, মনে করেন রহিম কোনো অপরাধের জন্য আটক আছেন এবং কারাভোগরত বা হাজতে আছেন, এবং হাজতে থাকাকালীন তার অপরাধের বিচার চলমান। যদি ম্যাজিস্ট্রেট বিচার শেষে রহিমকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেন এবং রহিম যদি তার পূর্বেই হাজতবাসকাল 2 বছর হয়, তাহলে এই দণ্ড 5 বছর হতে ওই তার ভোগকৃত দণ্ড হাজতবাসকাল 2 বছর বাদ দিতে হবে। তাহলে পরবর্তী সময়ে তিনি কয় বছর ভোগ করবেন? 3 বছর। তাহলে রায় প্রদানের সময় যে দণ্ড প্রদান করা হবে সেই দণ্ড হতে পূর্বের হাজতবাসকাল বাদ দিতে হবে। ধারা 35-এর 1, ধারা 35-এর 1 বোঝা গেল? কথা বলেন না কেন? বুঝছি স্যার। ধারা 35-এর 2, ধারা 35 আর 35-এর 1, ধারা 35-এর 1 গুরুত্বপূর্ণ, দেখা নেবেন। ধারা 35-এর 2, আসামিকে যে দণ্ড প্রদান করা হয়, অর্থাৎ মামলার বিচার শেষে ম্যাজিস্ট্রেট বা বিচারক যখন রায় প্রদান করেন, তখন আসামিকে যে দণ্ড প্রদান করা হয় তার হাজতবাসকাল যদি বেশি হয়, অর্থাৎ আসামি অলরেডি হাজতবাস করতেছে 10 বছর, কিন্তু
বিচার শেষে বিচার শেষে আসামিকে দণ্ড প্রদান করা হয়েছে 7 বছর। তাহলে আসামি অলরেডি 3 বছর বেশি হাজতবাসকাল হয়ে যায়। সেই ক্ষেত্রে অপর কোনো অপর কোনো মামলায় যদি আটক রাখার প্রয়োজন না হয়, তাহলে আসামিকে তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। কথা ক্লিয়ার? আসামি পূর্বেই হাজতবাসকাল করছে 10 বছর, আর রায় প্রদানের সময় আসামির দণ্ড হয়েছে 7 বছর, তাহলে অবশ্যই আসামির হাজতবাসকাল বেশি। সেই ক্ষেত্রে আসামিকে অপর কোনো মামলা, অর্থাৎ আসামির যদি অন্য কোনো মামলা যদি না থাকে এবং সেই মামলায় যদি আটক করার প্রয়োজন না হয়, তাহলে আসামিকে ছেড়ে দিতে হবে। কথা বোঝা গেল? এক্ষেত্রে আসামিকে যদি অর্থদণ্ড প্রদান করা হয়, 7 বছর কারাদণ্ডের সাথে যদি 1,000 টাকা অর্থদণ্ড করা হয়, তাহলে সেই অর্থদণ্ড মওকুফ হয়ে যাবে। কারণ আসামি হাজতবাসকাল ছিল 10 বছর, আসামির রায় হয়েছে 7 বছর, সেই সাথে 1,000 টাকা অর্থদণ্ড। এখানে অর্থদণ্ডের কোনো মূল্য থাকবে না, এই অর্থদণ্ড মওকুফ হয়ে যাবে এবং আসামিকে তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। আসামিকে আটক রাখা যাবে না বা দেরি করা যাবে না, যদি অন্য কোনো মামলায় আটক রাখার প্রয়োজন না হয়। ধারা 35-এর 2। ধারা 35 বোঝা গেল না? কোনো সমস্যা আছে বলেন? তাহলে ধারা 29-এর কিশোর অপরাধের বিচার। কিশোর অপরাধের বিচার বলতে কি বোঝায়? যদি কোনো অপরাধী মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় ব্যতীত অন্য কোনো অপরাধ করে, তাহলে আদালতে হাজিরার তারিখ তার বয়স যদি 15 বছরের কম হয়, সেক্ষেত্রে মহানগর এলাকায় যদি হয় মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, জেলা পর্যায়ে যদি হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট তার বিচার করতে পারবেন। তাহলে কিশোর অপরাধের বিচার কে করতে পারবেন? মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট। যদি মহানগর এলাকায় অপরাধ করে, তাহলে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট। যদি জেলা পর্যায়ে হয়, তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট, অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট কিশোর অপরাধের বিচার করতে পারবেন। ধারা 29-এর কিশোর অপরাধটার কোন ধরনের বিচার হবে? অপরাধটার শাস্তি যদি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় না হয়, সেক্ষেত্রে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ম্যাজিস্ট্রেট করতে পারবেন। আর যদি অপরাধটি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হয়, তাহলে তার ঊর্ধ্বতন দায়রা আদালত আছে, হাইকোর্ট আছে, এই জাতীয় আদালত কিশোর অপরাধের বিচার করতে পারবেন। ধারা 29-এর আর কিশোর অপরাধটা কোন তারিখ পর্যন্ত নির্ধারণ করা হবে? ওই অপরাধীকে আদালতে হাজিরার তারিখ যদি 15 বছরের কম হয় বা 15 বছরের নিচে হয়, তাহলে সেই তারিখ হবে কিশোর অপরাধের নির্ণয়ের তারিখ। ধারা 29-এর ধারা 31। হাইকোর্ট ও দায়রা আদালত বা দায়রা বিভাগ যে দণ্ড দিতে পারেন। ধারা 31-এর 1। হাইকোর্ট বিভাগ যে কোনো দণ্ড দিতে পারেন, অর্থাৎ বাংলাদেশে যত প্রকার আইন আছে, আইনের অপরাধে যে সকল দণ্ডের কথা উল্লেখ আছে, হাইকোর্ট বিভাগ সকল প্রকার দণ্ডের বিচার করতে পারেন বা যে কোনো দণ্ড দিতে পারেন। আর ধারা 31-এর 2। দায়রা আদালত বা দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যে কোনো দণ্ড দিতে পারেন, কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে অবশ্যই হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হবে বা অনুমোদন নিতে হবে। ধারা 31-এর
দুই, ধারা 31-3, যুগ্ম দায়রা জজ। যুগ্ম দায়রা জজ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের অধিক কোনো কারাদণ্ড প্রদান করতে পারেন না। তার মানে 10 বছরের নিম্নে যে কোনো কারাদণ্ড প্রদান করতে পারেন। 10 বছরের অধিক নয় এমন কোনো কারাদণ্ড প্রদান করতে পারেন না। তাহলে সেক্ষেত্রে বোঝা যায় 10 বছর কারাদণ্ডও দিতে পারেন। 10 বছর কারাদণ্ডও দিতে পারেন, জিনিসটা খোলাসা করে নাই যে যুগ্ম দায়রা জজ মৃত্যুদণ্ড দিতে পারেন না, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন না। যেহেতু 10 বছরের অধিক কারাদণ্ড দিতে পারেন না, সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন না, সেটা বলা চলে। কিন্তু 10 বছরের অধিক নয় মানে 10 বছরও হয়তো দিতে পারেন, 10 বছরও দিতে পারেন। আর 10 বছরের নিম্নে হলো 9 বছর, এগুলা কারাদণ্ড যুগ্ম দায়রা জজ দিতে পারেন। ধারা 31-3। ধারা 35, একই মামলায় একাধিক অপরাধের বিচার। কোনো ব্যক্তি যদি একাধিক কোনো ব্যক্তি যদি একই মামলায় দুই বা ততোধিক বা একাধিক অপরাধে অপরাধী হয়, তাহলে বিভিন্ন অপরাধের জন্য আদালত আদালত নির্ধারিত বিভিন্ন অপরাধের জন্য অর্থাৎ একাধিক অপরাধের জন্য আদালত নির্ধারিত ও আদালতের ক্ষমতার অন্তর্ভুক্ত যে কোনো শাস্তি দিতে পারেন। অর্থাৎ দণ্ডবিধির 71 ধারা অনুযায়ী আদালত নির্ধারিত ও আদালতের ক্ষমতার অন্তর্ভুক্ত যে কোনো শাস্তি দিতে পারেন। এবং শাস্তি প্রদান শেষে যদি আদালত এমন কোনো নির্দেশনা না দেয়, তাহলে একটি অপরাধ ভোগ করার পর অপর অপরাধের ভোগ শুরু হবে। ধারা 35-1। আর ধারা 35-2 বলা হয়েছে, যখন এই একাধিক অপরাধের দণ্ড চলমান থাকবে, তখন এই একাধিক অপরাধের দণ্ড চলার ক্ষেত্রে যদি শাস্তির পরিমাণ অধিক হয়, সেক্ষেত্রে ওই অপরাধীর বিচার করার জন্য উচ্চতর আদালতে প্রেরণ করার প্রয়োজন নাই। তবে শর্ত থাকে যে তার বিচারের ক্ষেত্রে 14 বছরের অধিক কারাদণ্ড প্রদান করা যাবে না। ধারা 35-2 ধারা 35-2 যখন কোনো ম্যাজিস্ট্রেট এরূপ অপরাধের বিচার করবেন, একই মামলায় দুইটি অপরাধ, তখন ওই অপরাধের জন্য তখন কোনো অবস্থাতেই ওই ব্যক্তিকে 14 বছরের অধিক কারাদণ্ড প্রদান করা যাবে না। ধারা 35-2 আর ধারা 35-2 কোনো ম্যাজিস্ট্রেট যদি এরূপ অপরাধের বা এরূপ মামলার বিচার করেন, তাহলে মোট শাস্তির পরিমাণ উক্ত ম্যাজিস্ট্রেট তার সাধারণ এখতিয়ারে যে শাস্তি দিতে পারেন তার দ্বিগুণের অধিক হবে না। অর্থাৎ যখন কোনো ম্যাজিস্ট্রেট এই একই মামলায় দুই বা ততোধিক বা একাধিক অপরাধের বিচার করবেন, এখন ওই ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেওয়া আছে, আপনি 3 বছর অথবা 5 বছর শাস্তি দিতে পারবেন। যখনই তিনি একটি মামলায় দুটি অপরাধের বিচার করবেন এবং শাস্তি প্রদানের ক্ষেত্রে তার যে ক্ষমতা দেওয়া আছে, সেই ক্ষমতার দ্বিগুণের অধিক হবে না। ধারা 35-2 ক্লিয়ার না কোনো সমস্যা আছে? ধারা 35-ক, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পূর্বেই যদি জেল হাজতে থাকে, তাহলে কারাদণ্ডের মেয়াদ বাদ দিতে হবে। ধারা 35-1, কোনো অপরাধীকে মৃত্যুদণ্ড ব্যতীত, কারণ মৃত্যুদণ্ড বাদ দেওয়ার কোনো অপশন নাই, মৃত্যুদণ্ড যখন দেবে তখন মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। তাহলে ধারা 35-1 বলা হয়েছে, কোনো ব্যক্তিকে যদি মৃত্যুদণ্ড ব্যতীত অন্য যে কোনো মেয়াদের বিনাশ্রম বা সশ্রম কারাদণ্ড প্রদান করে, আসামি যদি পূর্বেই জেল হাজতে থাকে, তাহলে প্রদানকৃত দণ্ড হতে হাজতবাসকাল বাদ দিতে হবে। এখানে একটা জিনিস বলা যায়, আসামি 2 বছর ধরে
হাজতবাসকাল করতেছে অর্থাৎ কারাগারে আছে, এবং তার অপরাধের বিচার শেষে আদালত 5 বছরের সশ্রম কারাদণ্ড বা বিনাশ্রম কারাদণ্ড প্রদান করলো। সেই ক্ষেত্রে পূর্বেই যে 2 বছর হাজতবাস করছে সেই দণ্ড হতে 2 বছর হাজতবাসকাল বাদ দিতে হবে। যদি বাদ না দেয় তাহলে তার শাস্তি হয়ে যাবে 5 আর 2 7 বছর, যা আদালতের জন্য কাম্য নয়, ওই ব্যক্তির জন্য কাম্য নয়। ঠিক আছে, তাহলে ধারা 35-এর কয়ের আগে বলা হয়েছে কোনো অপরাধীকে মৃত্যুদণ্ড ব্যতীত অপর কোনো শাস্তি যদি দেওয়া হয়, অন্য কোনো শাস্তি যদি দেওয়া হয়, এবং সেই আসামি যদি পূর্বেই জেল হাজতে আটক থাকে, তাহলে তাকে যে দণ্ড দেওয়া হবে বা যে মেয়াদের শাস্তি দেওয়া হবে সেই শাস্তি হতে তার হাজতবাসকাল বাদ দিতে হবে। ধারা 35-এর কয়ের 1। ধারা 35-এর কয়ের 2, আসামিকে যে দণ্ড প্রদান করা হয়, আসামিকে যে দণ্ড প্রদান করা হয় সেই দণ্ড অপেক্ষা যদি তার হাজতবাসকাল বেশি হয়, অর্থাৎ আসামিকে দণ্ড প্রদান করা হইল 5 বছর, কিন্তু আসামি অলরেডি 8 বছর ধরে হাজতবাসকাল করতেছে অথবা কারাগারে আছে, তাহলে তার দণ্ডের চেয়ে, তার রায়ের চেয়ে হাজতবাসকাল যখন অধিক হবে, তখন অপর কোনো মামলায় যদি আটক রাখার প্রয়োজন না হয় তাহলে তৎক্ষণাৎ তাকে ছেড়ে দিতে হবে। এবং এই রায় প্রদানের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যদি 5 বছর কারাদণ্ডের সাথে যদি 1,000 টাকা অর্থদণ্ড জরিমানা করেন, তাহলে সেই ক্ষেত্রে আসামির এই অর্থদণ্ড মওকুফ হয়ে যাবে এবং আসামিকে তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। ধারা 35-এর কয়ের 2। বোঝা গেল না? কোনো সমস্যা আছে? ধারা 42। ধারা 42, ম্যাজিস্ট্রেট ও পুলিশ অফিসার যুক্তিসঙ্গত সাহায্য দাবি করলে জনগণ সাহায্য করতে বাধ্য। ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার যদি যুক্তিসঙ্গত সাহায্য দাবি করে তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। সেটা কোন কোন ক্ষেত্রে? জনগণ কি সব ক্ষেত্রেই সাহায্য করবে? জনগণ কি সব ক্ষেত্রেই সাহায্য করতে বাধ্য? বাধ্য না। কিছু কিছু ক্ষেত্র আছে জনগণ সাহায্য করতে বাধ্য না। যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটটা হবে যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা বিচারিক ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, অর্থাৎ যে কোনো ম্যাজিস্ট্রেট, সেটা হোক নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট অথবা বিচারিক ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর, অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যে কোনো ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার। পুলিশ অফিসারের কোনো করা নাই, যে কোনো পুলিশ অফিসার যদি যুক্তিসঙ্গতভাবে সাহায্য দাবি করে তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। ধারা 42। ধারা 42। কিন্তু জনগণ কোন কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য? জনগণ কোন কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য? যে ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, তাকে গ্রেপ্তার করতে বা তার পলায়ন রোধের ক্ষেত্রে যদি সাহায্য দাবি করে সেই ক্ষেত্রে জনগণ সাহায্য করতে বাধ্য। ধারা 42-এর ক। ধারা 42-এর ক। তাহলে জনগণ কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য? পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট যখন কোনো অপরাধীকে গ্রেপ্তার করার জন্য ক্ষমতাবান হন বা ক্ষমতাপ্রাপ্ত হন, তখন সেই অপরাধীকে গ্রেপ্তার করার জন্য অথবা অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে তার পলায়ন রোধের জন্য, বা অপরাধীকে এখনো গ্রেপ্তার করা হয় নাই কিন্তু সে পালিয়ে যেতে পারে, সেক্ষেত্রে তার পলায়ন রোধের জন্য যদি জনগণের কাছে সাহায্য দাবি করে তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। ধারা 42-এর ক। তো ধারা 42-এ বলা হয়েছে জনসাধারণ যখন ম্যাজিস্ট্রেট ও পুলিশ অফিসারকে সাহায্য করতে বাধ্য, যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট
ও পুলিশ অফিসার যদি যুক্তিসঙ্গতভাবে দাবি করতে হবে, যুক্তিসঙ্গতভাবে যদি সাহায্য দাবি করে তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। জনগণ কোন কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য? ধারা 42-এর কতে বলা হয়েছে, ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার যখন কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য ক্ষমতাবান হন বা ক্ষমতাপ্রাপ্ত হন, তখন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য অথবা ওই ব্যক্তির পলায়ন রোধের জন্য জনগণের যদি সাহায্য দাবি করে তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। তাহলে এক কথায় আমরা বলতে পারি, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য অথবা গ্রেপ্তার পলায়ন রোধের জন্য জনগণের কাছে সাহায্য দাবি করলে জনগণ সাহায্য করতে বাধ্য। ধারা 42-এর ক। আর ধারা 42-এর খ, ধারা 42-এর খ, 42-এর খতে বলা হয়েছে, শান্তি ভঙ্গের যদি কোনো আশঙ্কা থাকে, শান্তি ভঙ্গের যদি কোনো আশঙ্কা থাকে তা প্রতিরোধ করার জন্য অথবা শান্তিভঙ্গ দমন করার জন্য অথবা রেলপথ, খাল, টেলিগ্রাম, সরকারি সম্পত্তির ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যদি জনগণের কাছে সাহায্য দাবি করে তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। ক্ষেত্র দুটি ক্ষেত্রের ভিতরে বিস্তারিত বর্ণনা করা আছে। ধারা 42-এর ক, কোনো আসামিকে গ্রেপ্তার করার ক্ষেত্রে অথবা আসামির পলায়ন রোধের ক্ষেত্রে সাহায্য দাবি করলে জনগণ সাহায্য করতে বাধ্য। আর একটা বিষয় বলা আছে, আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে, অর্থাৎ কোনো এলাকায় যদি আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা থাকে বা আশঙ্কা থাকে তাহলে সেই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যদি জনগণের কাছে সাহায্য দাবি করে তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। এছাড়াও সরকারি সম্পত্তি, রেলপথ, খাল, টেলিগ্রাফ এবং সরকারি সম্পত্তি যদি কেউ ক্ষতির চেষ্টা করে সেই ক্ষেত্রে যদি জনগণের কাছে সাহায্য দাবি করে তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। ধারা 42-এর খ। বোঝা গেল না? কোনো সমস্যা আছে? তাহলে এই দুই ক্ষেত্রে জনগণ সাহায্য করতে বাধ্য। আর জনগণ কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য নয়? যদি প্রশ্ন হয় পুলিশ অফিসার জনগণের কাছে যুক্তিসঙ্গতভাবে সাহায্য দাবি করলে জনগণ কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য, তাহলে 42 ধারার ক ও খ আলোচনা করলে হবে। আর যদি কখনো প্রশ্ন হয় পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট যদি জনগণের কাছে সাহায্য দাবি করে জনগণ কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য নয়, এখানে জনগণ দুইটি ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য নয়। যদিও জনগণের কাছে পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট সাহায্য দাবি করেন তারপরেও জনগণ সাহায্য করতে বাধ্য নয়। ক্ষেত্র দুটি, একটি হলো কোনো ফেরারি আসামির নাম ঠিকানা খুঁজে দিতে, কোনো ফেরারি আসামির ঠিকানা খুঁজে দিতে জনগণ বাধ্য নয়, এবং মামলার সাক্ষী সংগ্রহ করে দিতে জনগণ মোটেই বাধ্য নয়। তাহলে জনগণ দুইটি ক্ষেত্রে বাধ্য এবং দুইটি ক্ষেত্রে বাধ্য নয়। এক, ফেরারি আসামি, যদি কোনো ফেরারি আসামি থাকে এবং সেই ফেরারি আসামির ঠিকানা খুঁজে দিতে পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট যদি জনগণের কাছে সাহায্য দাবি করে সেক্ষেত্রে জনগণ সাহায্য করতে বাধ্য নয়। এবং মামলার সাক্ষী সংগ্রহ করে দিতে, কোনো অপরাধ হয়েছে, অপরাধের তদন্ত কার্যক্রম চলতেছে, পুলিশ অফিসার অপরাধের তদন্ত করতেছে, এই ক্ষেত্রে তদন্ত করার ক্ষেত্রে যদি পুলিশ অফিসার কোনো মামলার সাক্ষী সংগ্রহ করে দেওয়ার জন্য জনগণের কাছে সাহায্য দাবি করে সেই ক্ষেত্রে জনগণ ওই পুলিশ অফিসারকে অথবা ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে মোটেই বাধ্য নয়। ধারা 42। এখানে 42 ধারায় যে সাহায্যের কথা বলা হয়েছে, ধারা 42, এখানে সাহায্য বলতে আসলে কি বোঝায়? এখানে সাহায্য বলতে বোঝায় ব্যক্তিগত সাহায্য বা কোনো জিনিসপত্র দিয়ে সাহায্য করা। এখানে পুলিশ অফিসার যে সাহায্য দাবি করতে পারেন সেটা
ওই ব্যক্তি সাধারণ জনগণ কোনো ব্যক্তিগতভাবে সাহায্য করতে পারেন অথবা কোনো জিনিস দিয়ে সাহায্য করতে পারেন। ব্যক্তিগতভাবে সাহায্য বলতে কি বোঝায়? ব্যক্তিগত সাহায্য বলতে বোঝায় আর কোনো আসামি যদি পলায়ন করতে চায় সেই আসামিকে দাঁড় করিয়ে বা ধরে সে আসামিকে দাঁড় করিয়ে বা ধরে বা ঠেকিয়ে বা তার পলায়ন যে কোনো ভাবে রোধ করে তাকে সাহায্য করতে পারেন। ঠিক আছে, ধারা 42 বুঝতে কোনো সমস্যা আছে? ধারা 42 কোনো সমস্যা আছে? না স্যার। সমস্যা নাই না? ধারা 43, পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি পরোয়ানা কার্যকরী করার ক্ষেত্রে জনগণের সাহায্য দাবি করে তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। ধারা 43, অন্য কোনো ব্যক্তি যদি সাহায্য দাবি করে তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। এখানে বিস্তারিত বলা হয়েছে, পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি পরোয়ানা কার্যকর করার নির্দেশ প্রাপ্ত হয়, অর্থাৎ আদালত যদি পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে ওয়ারেন্ট তামিল করার জন্য নির্দেশ দেয়, সেই ক্ষেত্রে ওই ব্যক্তি পরোয়ানা কার্যকরী করার ক্ষেত্রে বা ওয়ারেন্ট তামিল করার ক্ষেত্রে যদি জনগণের সাহায্য দাবি করেন তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। ধারা 43, তাহলে জনগণ যদি জনগণের কাছে সাহায্য চায় কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য? তাহলে পরোয়ানা তামিল করার ক্ষেত্রে যদি সাহায্য চায় সেক্ষেত্রে জনগণ সাহায্য করতে বাধ্য। ধারা 43, তাহলে জনগণ যদি সাহায্য চায় কোনো আসামিকে পলায়ন রোধের ক্ষেত্রে ওয়ারেন্ট মোলে কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করতে যায় বা ওয়ারেন্ট তামিল করতে যায় বা পরোয়ানা কার্যকর করার জন্য যায়, তিনি যদি পরোয়ানা কার্যকর করার ক্ষেত্রে কোনো ব্যক্তিকে সাহায্য দাবি করেন তাহলে তিনি সাহায্য করতে বাধ্য। ধারা 43, ধারা 43, এখানে জনগণ যদি আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অন্য জনগণের সাহায্য দাবি করে সেক্ষেত্রে জনগণ সাহায্য করতে বাধ্য নয়। এখানে একটাই কথা বলা আছে, ওয়ারেন্ট তামিল করার ক্ষেত্রে বা পরোয়ানা কার্যকরী করার ক্ষেত্রে যদি কোনো জনগণ অপর কোনো জনগণের সাহায্য দাবি করে সেই ক্ষেত্রে জনগণ সাহায্য করতে বাধ্য। ধারা 43, ধারা 29-এর খ হতে ধারা 43 পর্যন্ত কোনো সমস্যা আছে? সমস্যা নাই? না সমস্যা না থাকে সেটাই ভালো। এখানে প্রশ্ন হতে পারে ধারা 29-এর খ হতে ধারা 35 পর্যন্ত। এখানে 35 ধারা এবং 35-এর ক এবং 42 ধারা এই তিনটার বিষয়ে প্রশ্ন হতে পারে। বিশেষ করে 42 ধারা, জনগণ সাহায্য করতে যে বাধ্য, এখান থেকে প্রশ্ন হতে পারে পুলিশ অফিসার কোনো অপরাধীকে গ্রেপ্তারের ক্ষেত্রে যদি জনগণের সাহায্য দাবি করে তাহলে জনগণ কি সাহায্য করতে বাধ্য? তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। বা পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট জনগণের কাছে সাহায্য দাবি করলে জনগণ কোন কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য আর কোন কোন ক্ষেত্রে জনগণ সাহায্য করতে বাধ্য নয়, বিস্তারিত আলোচনা করুন। তাহলে ধারা 42, ধারা 42-এ পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা যে কোনো ম্যাজিস্ট্রেট যদি যুক্তিসঙ্গতভাবে সাহায্য দাবি করে তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। দুইটি ক্ষেত্রে, ক কোনো আসামিকে গ্রেপ্তারের ক্ষেত্রে অথবা আসামির পলায়ন রোধের ক্ষেত্রে যদি সাহায্য দাবি করে তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। আর খতে বলা হয়েছে যদি কোথাও আইন শৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা থাকে বা আশঙ্কা থাকে
অথবা সরকারি সম্পত্তি, নদী, খালপথ, টেলিগ্রাম, রেলপথ, এইগুলা বিষয় অথবা সরকারি সম্পত্তির ক্ষতির বিষয়ে যদি, ক্ষতি রোধ করার বিষয়ে যদি জনগণের কাছে সাহায্য দাবি করেন বা প্রতিরোধ করার বিষয়ে যদি জনগণের কাছে সাহায্য দাবি করেন, তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। ধারা 42-এর ক ও খ। আর জনগণ কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য নয়? জনগণ দুইটি ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য নয়। একটি ফেরারি আসামির ঠিকানা খুঁজে দিতে, পুলিশ অফিসার হোক অথবা ম্যাজিস্ট্রেট হোক, যেই হোক, যদি ফেরারি আসামির ঠিকানা খুঁজে দিতে সাহায্য দাবি করে, তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য নয়। ধারা 42। আর কোনো মামলার সাক্ষী সংগ্রহ করে দিতে জনগণ বাধ্য নয়। ফৌজদারি কার্যবিধি আইনের 42 ধারা। তাহলে জনগণ কোন ক্ষেত্রে বাধ্য? আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে বা পলায়ন রোধের ক্ষেত্রে, এবং সরকারি সম্পত্তি বা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যদি সাহায্য দাবি করে, সেই ক্ষেত্রে জনগণ সাহায্য করতে বাধ্য। আর কোন কোন ক্ষেত্রে বাধ্য নয়? ফেরারি আসামির ঠিকানা খুঁজে দিতে বাধ্য নয়, এবং মামলার সাক্ষী সংগ্রহ করে দিতেও বাধ্য নয়। ধারা 42। আর ধারা 43-এ বলা হয়েছে, পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তি পরোয়ানা কার্যকরী করার ক্ষেত্রে সাহায্য দাবি করলে জনগণ সাহায্য করতে বাধ্য। ধারা 43। ধারা 43 পর্যন্ত ক্লিয়ার, না কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই? এখন আমরা এমসিকিউ দেখব। ধারা 29 হতে ধারা 43 পর্যন্ত কি কি এমসিকিউ আসতে পারে বা কি কি এমসিকিউ আসার সম্ভাবনা আছে? এমসিকিউ 61। ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী কিশোর অপরাধের ক্ষেত্রে বয়স কত হতে হবে? ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী কিশোর অপরাধের ক্ষেত্রে বয়স কত হতে হবে? 14 বছরের নিচে, 15 বছরের নিচে, 16 বছরের নিচে, 18 বছরের নিচে? 15 বছরের নিচে। 15 বছরের নিচে। ফৌজদারি কার্যবিধি আইনের নিম্নের কোন ধারাটি ঢাকা জেলার জন্য প্রযোজ্য নয়? ধারা 29, ধারা 29-এর ক, ধারা 29-এর খ, ধারা 29-এর গ। ঢাকা জেলার জন্য প্রযোজ্য নয় কোন ধারাটি? 29-এর খ মনে হয়। ধারা 29-এর খ। কিশোর অপরাধের এই বিষয়টি ঢাকা জেলার জন্য প্রযোজ্য নয়। ধারা 29-এর খ। ক্লিয়ার? জি স্যার। হাইকোর্ট বিভাগ কোন ধরনের দণ্ড দিতে পারেন? আইনে অনুমোদিত যে কোনো দণ্ড, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, সবগুলো? সবগুলো।
এক কথায় আইনে অনুমোদিত যে কোনো দণ্ড। যদিও সবগুলো, কিন্তু বইয়ে দেওয়া আছে আইনে অনুমোদিত যে কোনো দণ্ড। এটার ভিতরেই আপনার সব কথা আছে। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 5 বছরের কারাদণ্ড, 14 বছরের কারাদণ্ড। ঠিক আছে? হাইকোর্ট বিভাগ কোন ধরনের দণ্ড দিতে পারেন? আইনে অনুমোদিত যে কোনো দণ্ড। যুগ্ম দায়রা জজ কর্তৃক কোন অপরাধের দণ্ড প্রদানের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? অর্থাৎ যুগ্ম দায়রা জজ কোন অপরাধের দণ্ড প্রদানের ক্ষেত্রে কোনটি সঠিক? মৃত্যুদণ্ড দিতে পারেন, যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করতে পারেন, 10 বছরের অধিক কারাদণ্ড প্রদান, 10 বছরের কম কারাদণ্ড প্রদান। 10 বছরের অধিক কারাদণ্ড প্রদান। 10 বছরের কম যে কোনো কারাদণ্ড প্রদান করতে পারেন যুগ্ম দায়রা জজ। যুগ্ম দায়রা জজ, ধারা 31-3। এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? নিম্নের কোন দণ্ডটি বিশেষ দণ্ড হিসেবে গণ্য? নিম্নের কোন দণ্ডটি বিশেষ দণ্ড হিসেবে গণ্য? অর্থদণ্ড, কারাদণ্ড, মোটর চালককে লাইসেন্স না দেয়া, সবগুলো। সবগুলোই তো হবে স্যার। এগুলা কোনো বিশেষ দণ্ড না। অর্থদণ্ড কোনো বিশেষ দণ্ড না, কারাদণ্ড বিশেষ দণ্ড না। মোটর চালককে লাইসেন্স না দেয়া, মোটর চালককে লাইসেন্স না দেওয়া এক ধরনের বিশেষ দণ্ড। ঠিক আছে? একই মামলায় বিভিন্ন অপরাধে শাস্তি প্রদানের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি ধরনের শাস্তি দিতে পারেন? 14 বছরের অধিক কারাদণ্ড, 14 বছরের কম কারাদণ্ড। বিচারকারী ম্যাজিস্ট্রেটের এখতিয়ারের দ্বিগুণ হবে না। খ ও গ। খ ও গ। ধারা 35-2 ক ও খতে বলা আছে, কতে বলা আছে 14 বছরের অধিক কারাদণ্ড প্রদান করা যাবে না, তার মানে 14 বছরের কম কারাদণ্ড প্রদান করা যাবে। আর 35-2 খতে বলা আছে বিচারকারী ম্যাজিস্ট্রেটের এখতিয়ারের দ্বিগুণ হবে না, অর্থাৎ তিনি দিতে পারেন 3 বছর, দ্বিগুণ হলে হবে 6 বছর। কখনোই 7 বছর করা যাবে না, দ্বিগুণ হবে না, দ্বিগুণের অধিক হবে না। দ্বিগুণ হবে না, দ্বিগুণের এখানে অধিক হবে, অধিক হবে না। ক ও খ। কোন অপরাধের বিচার শেষে দণ্ড প্রদান করা হলে আসামি যদি পূর্বেই কারাগারে থাকে, তাহলে তার দণ্ডের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? তার রায় হতে কারাবাস ভোগ বাদ দিতে হবে, রায় হতে কারাবাস ভোগ বাদ দিতে হবে না। ক ও খ দুইটাই সঠিক, একটিও নয়। রায় হতে কারাবাস বাদ দিতে হবে। কারাবাস বাদ দিতে হবে বা হাজতবাসকাল বাদ দিতে হবে। ধারা 35-1 আসামি পূর্বেই জেল হাজতে থাকলে এবং রায় প্রদানের সময় কম দণ্ডে দণ্ডিত করলে তাকে কোন ক্ষেত্রে ছেড়ে দেওয়া যাবে? অর্থাৎ আসামি যদি পূর্বেই জেল হাজতে থাকে এবং রায় প্রদানের ক্ষেত্রে তার রায় যদি কম সময়ের জন্য হয়, অর্থাৎ হাজতবাসকাল যদি বেশি হয়, সেক্ষেত্রে আসামিকে কোন ক্ষেত্রে ছেড়ে দেওয়া যাবে? ক অন্য কোনো অপরাধে আটক রাখা, গ খ দণ্ড প্রদানের সময় অর্থদণ্ড প্রদান, অন্য কোনো অপরাধে। প্রশ্নটা হয় নাই। এটা মনে হয় না, এটা তো খাওয়া হইবে তারপরও। একটা হবে আটক রাখার যদি প্রয়োজন না হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে তাকে ছেড়ে দেওয়া যাবে।
এখানে দুইটা বিষয় হলো, একটা আপনার যদি অর্থদণ্ড প্রদান করা হয়, সেক্ষেত্রে রায় যদি অর্থদণ্ড হয় এবং কারাবাসও দেওয়া হয়, আর ওই ব্যক্তি যদি হাজতবাসকাল বেশি হয়, সেক্ষেত্রে তাকে ছেড়ে দেওয়া যাবে। শুধু একটা ক্ষেত্রে ছেড়ে দেওয়া যাবে না, সেটা হলো অন্য কোনো অপরাধে যদি আটক রাখার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আসামিকে ছেড়ে দেওয়া যাবে না। ধারা 35-এর কয়ের 2। নিচে আছে, নিচে কেটে আসছে। অন্য কোনো অপরাধে আটক রাখার প্রয়োজন না হলে, দণ্ড প্রদানের সময় অর্থদণ্ড প্রদান করা হলে, অন্য কোনো অপরাধে আটক রাখার প্রয়োজন পড়লে, ক ও খ কোনটি হবে? আসামিকে কোন ক্ষেত্রে ছেড়ে দেওয়া যাবে? ক ও খ হবে স্যার। অন্য কোনো অপরাধে আটক রাখার প্রয়োজন না হলে, দণ্ড প্রদানের সময় অর্থদণ্ড প্রদান করা হলে, অন্য কোনো অপরাধে আটক রাখার প্রয়োজন পড়লে, ক ও খ। এখানে ক ও খ। ধারা 35-এর কয়ের 2 বলা হয়েছে, কোনো আসামিকে যদি রায় দেওয়া হয় এবং তার হাজতবাসকাল যদি ওই রায় হতে বেশি সময় হয়, সেক্ষেত্রে ওই আসামিকে তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে, যদি অন্য কোনো অপরাধে বা মামলায় ওই আসামিকে আটক রাখার প্রয়োজন না হয়। এক্ষেত্রে রায় প্রদানের ক্ষেত্রে যদি অর্থদণ্ড দেওয়া হয় বা জরিমানা করা হয়, সেক্ষেত্রে অর্থদণ্ড বা জরিমানা মওকুফ করে দিতে হবে। ধারা 35-এর কয়ের 2। 69, ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা কোন তফসিলে বর্ণনা করা হয়েছে? ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা কোন তফসিলে বর্ণনা করা হয়েছে? তৃতীয় তফসিল স্যার। হ্যাঁ, তৃতীয়। তৃতীয় তফসিল। ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা তৃতীয় তফসিলে বর্ণনা করা হয়েছে। আর ম্যাজিস্ট্রেটগণের অতিরিক্ত ক্ষমতা কোন তফসিলে বর্ণনা করা হয়েছে? চতুর্থ। চতুর্থ তফসিলে। ধারা 37। ধারা 37, ম্যাজিস্ট্রেটগণের অতিরিক্ত ক্ষমতা চতুর্থ তফসিলে বর্ণনা করা হয়েছে। আর ধারা 36, ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা তৃতীয় তফসিলে বর্ণনা করা হয়েছে। 71 নম্বর এমসিকিউ, পুলিশ অফিসার যুক্তিসঙ্গতভাবে সাহায্য দাবি করলে জনগণ সাহায্য করতে বাধ্য কোন ক্ষেত্রে? পুলিশ অফিসার যদি যুক্তিসঙ্গতভাবে সাহায্য দাবি করে, জনগণ সাহায্য করতে বাধ্য কোন ক্ষেত্রে? আসামি গ্রেপ্তার করতে, আসামি গ্রেপ্তার পলায়ন প্রতিরোধ করতে, শান্তি ভঙ্গ দমন করতে। সবগুলো। সবগুলো। সবগুলো অর্থাৎ পুলিশ অফিসার যদি এই সকল কার্যক্রমের ক্ষেত্রে জনগণের সাহায্য দাবি করে, তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। ধারা 42। 72 নম্বর এমসিকিউ, যুক্তিসঙ্গতভাবে সাহায্য দাবি করলে জনগণ সাহায্য করতে বাধ্য নিম্নের কোন ব্যক্তিকে? বিচারিক ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, সবগুলো। 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 কারণ যুক্তিসঙ্গতভাবে যদি কেউ সাহায্য দাবি করে, সেক্ষেত্রে জনগণ সাহায্য করতে বাধ্য। আর 73 নম্বর এমসিকিউ, পুলিশ অফিসার যুক্তিসঙ্গতভাবে সাহায্য দাবি করলে জনগণ সাহায্য করতে বাধ্য নয় কোন ক্ষেত্রে? ক, শান্তি ভঙ্গের আশঙ্কা প্রতিরোধে, খ, আসামির নাম ঠিকানা খুঁজে দিতে, গ, মামলার সাক্ষী সংগ্রহ করে দিতে, ঘ, খ ও গ। খ এবং গ। আসামির নাম তাহলে ঠিকানা পুলিশ অফিসার যদি আসামির ঠিকানা খুঁজে দিতে এবং মামলার সাক্ষী সংগ্রহ করে দিতে জনগণের কাছে সাহায্য দাবি করে, তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য নয়। 74, এমসিকিউ 74, পুলিশ অফিসার ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি জনগণের সাহায্য দাবি করে, তাহলে জনগণ কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য? আসামি গ্রেপ্তার করতে, আসামির গ্রেপ্তার পলায়ন রোধের ক্ষেত্রে,
শান্তি ভঙ্গ দমন করতে ওয়ারেন্ট কার্যকর করার ক্ষেত্রে। ওয়ারেন্ট কার্যকর করার ক্ষেত্রে ধারা 43, জনগণ যদি জনগণের কাছে সাহায্য দাবি করে অথবা পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি ওয়ারেন্ট কার্যকর করার ক্ষেত্রে জনগণের সাহায্য দাবি করে তাহলে জনগণ সাহায্য করতে বাধ্য। জনগণের কাছে যুক্তিসঙ্গতভাবে সাহায্য দাবি করলে জনগণ যদি সাহায্য না করে তাহলে তার অপরাধ কি? দণ্ডবিধির ধারা 188, ধারা 187, ধারা 186, ধারা 189। একশো জনগণ সাতাশ যদি সাহায্য না করে তাহলে দণ্ডবিধির ধারা 187 অনুযায়ী অপরাধ হবে। এখন এখানে সাহায্য জনগণের কাছে চাইতে হবে, কিভাবে চাইতে হবে? এখন মনে করেন যে পুলিশ অফিসার কোনো আসামিকে গ্রেফতার করবে, গ্রেফতারের ক্ষেত্রে আসামি যদি পুরুষ হয় সেক্ষেত্রে অবশ্যই মহিলার কাছে সাহায্য দাবি করা যাবে না। এই সাহায্য অবশ্যই যুক্তিসঙ্গত হবে না। অথবা কোনো শিশুর কাছে সাহায্য দাবি করা যাবে না। কোনো বৃদ্ধ বয়স্ক নিজের চলায় জুলুম, সেই ক্ষেত্রে যদি পুলিশ অফিসার বলে যে অমুক আসামিকে গ্রেপ্তার প্রতিরোধ পলায়নে গ্রেপ্তার পলায়নের জন্য, আটক করার জন্য বা পলায়ন রোধের জন্য যদি সাহায্য দাবি করে সেক্ষেত্রে অবশ্যই যুক্তিসঙ্গত হবে না। কিন্তু পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট যদি শক্তি সম্পন্ন এবং ভালো কোনো মানুষের কাছে সাহায্য দাবি করে, অসুস্থ না সুস্থ মানুষের কাছে সাহায্য দাবি করে, সেই ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য। আবার দেখা গেল আসামি মহিলা, সেই ক্ষেত্রে যদি কোনো পুরুষের কাছে সাহায্য দাবি করে সেটাও সাহায্য দাবি করা যাবে না, কারণ আসামি মহিলার ক্ষেত্রে অবশ্যই যদি প্রয়োজন হয় মহিলা পুলিশ দ্বারা গ্রেপ্তার করতে হবে, না হলে মহিলা মানুষ দ্বারা অপর কোনো সাধারণ মহিলাকে দ্বারা গ্রেপ্তার করতে হবে, বা তার গ্রেপ্তার পলায়ন তার পলায়ন রোধের ক্ষেত্রে সাহায্য দাবি করতে হবে। এখানে সাহায্যটা অবশ্যই যুক্তিসঙ্গত হতে হবে। এখন পুরুষ গ্রেপ্তারের ক্ষেত্রে যদি মহিলার কাছে সাহায্য দাবি করা হয়, এই দাবি কোনো সময় যুক্তিসঙ্গত হবে না। আবার শিশুর কাছে সাহায্য দাবি করলেও যুক্তিসঙ্গত হবে না। অসুস্থ মানুষের কাছে, বৃদ্ধ মানুষের কাছে সাহায্য দাবি করাও যুক্তিসঙ্গত নয়। আবার মহিলা গ্রেপ্তারের ক্ষেত্রে পুরুষের কাছে সাহায্য দাবি করা যাবে না। ঠিক আছে? সাহায্যটা হতে হবে অবশ্যই যুক্তিসঙ্গত। যুক্তিসঙ্গত সাহায্য দাবি করতে হবে। যদি যুক্তিসঙ্গত সাহায্য দাবি করার পর জনগণ সাহায্য না করে তাহলে দণ্ডবিধির ধারা 187 অনুযায়ী অপরাধ হবে। তাহলে এমসিকিউ 75 পর্যন্ত ক্লিয়ার। ফৌজদারি কার্যবিধি আইনের 1 থেকে 43 ধারা পর্যন্ত এমসিকিউ 75টি। ঠিক আছে? এগুলো যখন শেষ হবে, ফৌজদারি কার্যবিধি আইন পড়া যখন শেষ হবে, এই এমসিকিউ এর শীট আছে, এই শীট আমি আপনাদেরকে দিয়ে দেব। এটা আমার নিজের তৈরি করা শীট। কথা বুঝতে পারছেন? এটা আমার নিজের তৈরি করা শীট। এই শীট আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর যদি পড়াশোনার সময় যদি কোনো ঝামেলা হয়, বুঝতে না পারেন, অবশ্যই জানাবেন। এমসিকিউ 1 থেকে 75 আর ধারা 1 থেকে 43। এমসিকিউ বুঝতে কারো সমস্যা হয়? সমস্যা নাই? নাই স্যার, কিন্তু ওই যে গত দিনের এমসিকিউ গুলো ওরা তো স্ক্রিনশট দিতে পারেনি। ঠিক আছে, ওই এমসিকিউ গুলার ভিডিও আজকে আমি দিয়ে দেব। ভিডিও ইনশাল্লাহ পাওয়া যাবেন, সমস্যা নেই। তারপরে এখন দিয়ে দিলাম, এগুলো একটু দেখে নিয়েন 40 থেকে 60 পর্যন্ত। ঠিক আছে? এই ভিডিওর ভিতরেও থাকলো।
তাহলে অবশ্যই সবাই একটু পড়াশোনা করবেন, পড়াশোনা শেষে লেখা শেষে একটু গ্রুপে দেওয়ার চেষ্টা করবেন। আপনি কি পড়লেন কি লিখলেন এটা একটু গ্রুপে দেবেন, অবশ্যই গ্রুপে শেয়ার করে দেবেন। তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।